চট্টগ্রাম বন্দরের আধুনিকায়নে উদ্যোগ নেওয়া হচ্ছে, বাড়বে বিনিয়োগ সম্ভাবনা, জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্য হত্যার ঘটনায় উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, দুপুরে রাজু ভাস্কর্যের সামনে জানাজা। দক্ষিণ সিটি কর্পোরেশনের ইশরাক হোসেন সমর্থকদের বিক্ষোভ, মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রভিসি ও কোষাধ্যক্ষকে অব্যাহতি, নতুন উপাচার্য হলেন ডক্টর মোহাম্মদ তৌফিক আলম। বর্ষার আগেই কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে তীব্র ভাঙন, নদী গর্ভে বিলীন বাড়ি, রাস্তা ও ফসলি জমি, হুমকির মুখে শিক্ষা প্রতিষ্ঠান। এবং সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের, উল্লাসে মেতে উঠেছে দেশটির জনগণ, জাতিসংঘ মহাসচিবের সাধুবাদ। দেখছিলেন শিরোনাম সংবাদ, দুপুরের সঙ্গে রয়েছি আমি সাইনা ইসলাম। এবার বিস্তারিত। চট্টগ্রাম বন্দরকে বাদ দিয়ে অর্থনৈতিক অগ্রগতি অসম্ভব বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শনকালে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, আগে বন্দরের উন্নয়ন নিয়ে লেখালেখি করলেও এবার হাতে কলমে কাজ করার সুযোগ পেয়েছি। প্রথম দিন থেকেই এটিকে আধুনিক ও কার্যকর বন্দর হিসেবে গড়ে তুলতে কাজ শুরু করেছি। তিনি আরও বলেন, চট্টগ্রাম বন্দর ছাড়া দেশের অর্থনীতির নতুন দিক উন্মোচিত হবে না। এ সময় তিনি বন্দরের কর্মক্ষমতা বাড়াতে বিদেশি অংশীদারদের সম্পৃক্ত করার পরামর্শ দেন। বহুদিন থেকে তার কথা শুনে একটু আশ্বস্ত হলাম যে একটা লোক আছে, পেছনে লেগে আছে, তো আমাদের দরকার হলো তার একটু সাহায্য করা। তারপর সাকাওয়াতকে বললাম যে আমি এক কিছু শুনতে চাই না, সব এটার পেছনে থাকো, এটা অমুক তারিখের মধ্যে এগুলো সব দিয়ে দিতে হবে। বাংলাদেশের অর্থনীতি যদি পাল্টাতে হয়, পাল্টাতে হবে, হয় এর অবকাশ নেই, আমাদেরকে পাল্টাতে হবে। কারণ চট্টগ্রাম বন্দর হলো ভরসা। এটাকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতি নতুন কোনো পাতা, নতুন কোনো অধ্যায়ে প্রবেশ করার কোনো সুযোগ নেই। এই পথ খুলে দিলে বাংলাদেশের অর্থনীতির পথ খোলে। এই পথ না খুললে বাংলাদেশের অর্থনীতি যতই লাফালাফি করো, ঝাপাঝাপি করো, কিছু হবে না। 9 বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই আয়োজনের সমাবর্তন বক্তা ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সমাবর্তন উপলক্ষে 23,000 শিক্ষার্থীকে সনদ বিতরণ করা হবে। আমন্ত্রিত অতিথি ও বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য নিয়ে প্রায় 30,000 মানুষের অংশগ্রহণ এ সমাবর্তনে। সমাবর্তন থেকে ডক্টর ইউনূসকে ডিলিট ডিগ্রি প্রদান করা হবে। সমাবর্তন উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা রয়েছে। বহু বছর পরে সমাবর্তন উপলক্ষে প্রাণের ক্যাম্পাসে ফিরছে তারা। অনেকে এসেছেন পরিবার পরিজন নিয়ে। সমাবর্তন উপলক্ষে পুরনো বন্ধুদের সাথে দেখা হওয়ার উচ্ছ্বাস সবার মাঝে। এদিকে সমাবর্তন উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্য নিহতের ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করে শাহবাগ থানা পুলিশ। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সকাল 11টা থেকে বিক্ষোভ করছে ছাত্রদল। এ সময় উপাচার্য ও প্রক্টোরিয়াল টিমের পদত্যাগ দাবি করেন শিক্ষার্থীরা। এদিকে কিছুক্ষণের মধ্যে রাজু ভাস্কর্যের সামনে তার জানাজা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশের মূল সড়কে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মারা যায় শাহরিয়ার আলম শাম্য। ঘটনার পরপরই উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আমরা মনে করি এখানে আমাদের ক্যাম্পাস থাকাকালীন সময়ে আমাদের শিক্ষার্থীরা নিরাপত্তা বোধ যাতে করতে পারে সেই ব্যবস্থা আমাদের
করা উচিত। আমাদের তো পড়াশোনায় বসার কথা, যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের জীবনের নিরাপত্তা দিতে পারে না, সেই বিশ্ববিদ্যালয়ে আমি মনে করি আমাদের পড়ার কোনো অধিকার আমরা রাখি না। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সুচিতা শারমিন ও উপাচার্য ও কোষাধ্যক্ষকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব ASM কাশেমের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদন ক্রমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সুচিতা শারমিনকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে ববি প্রভিসি ও কোষাধ্যক্ষকে অপসারণ করা হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নতুন উপাচার্য নিয়োগের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগ অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিক আলম বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করবেন। শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্য হত্যার প্রতিবাদে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ। হাসান, বিক্ষোভকারীরা কি বলছেন, সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে বিক্ষোভ শুরু হয়েছে, আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে তারা কিন্তু উপাচার্যের বাসার সামনে অবস্থান গ্রহণ করেছেন এবং সেখানে শাহরিয়ার আলম শাম তিনি যে বিভাগে পড়তেন সেই শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা, সেখানে শিক্ষকরা তারা কিন্তু সেখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। অন্যদিকে আমরা দেখছি যে তার যে মূল সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ যারা নেতাকর্মী, তারা কিন্তু রাজু ভাস্কর্যের সামনে অবস্থান গ্রহণ করেছে। কিছুক্ষণ পরে আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তার মরদেহটি প্রথমে ভিসির বাসার সামনে এবং সেখান থেকে কিন্তু এই রাজু ভাস্কর্যের সামনে নিয়ে আসা হবে এবং এখানেই কিন্তু জানাজা হবে। আমরা যদিও এর আগে জেনেছিলাম যে ঠিক 12টায় জানাজা শুরু হবার কথা ছিল, কিন্তু আমরা এখন পর্যন্ত আসলে মরদেহটি নিয়ে আসতে দেখি নেই। তবে সাধারণ যেসব প্রস্তুতি সেগুলো কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে এবং মাইক টানানো সহ অন্যান্য সার্বিক যেসব প্রস্তুতি সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুরু হয়ে গিয়েছে এবং ছাত্রদল সহ অন্যান্য বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও কিন্তু এখানে এসেছে। সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু এখানে বিক্ষোভ জানাচ্ছেন যে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত কিন্তু তারা এই বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আপনাকে একটু জানিয়ে রাখি যে গতকালকে মানে দিবাগত রাতে ঠিক 12টার দিকেই কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিনি কিন্তু সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হয় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। এরপরেই কিন্তু আসলে তার লাশ সেখান থেকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার করা হয় এবং পরবর্তীতে সেটি ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানে কিন্তু শিক্ষার দায়িত্বরত চিকিৎসক ঢাকা আমরা একটু ছাত্রদলের সেক্রেটারির সঙ্গে কথা বলতে চাই। ঘটনাকে কেন্দ্র করে যে সমস্যা তৈরি হয়েছিল, মব তৈরি হয়েছিল, তার জন্য কুয়েটের বিসি প্রভিসিকে পদত্যাগ করতে হয়েছে। আমরা বরিশাল বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর এবং প্রো ভাইস চ্যান্সেলরকে পদত্যাগ করতে হয়েছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2টি হত্যাকাণ্ড হয়েছে গত কয়েক মাসে। সে দায়িত্ব কোনোভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় ভাইস চ্যান্সেলর এবং মাননীয় প্রক্টর কোনোভাবে এড়িয়ে যেতে পারে না। আমরা মনে করছি শাহরিয়ার আলম শাম্যের যে হত্যাকাণ্ড সেটির গ্রেপ্তার এবং বিচার এবং একই সাথে এই যে নিরাপদ যে ক্যাম্পাস, সে নিরাপদ ক্যাম্পাস যে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চিত করতে পারেনি, সেজন্য মাননীয় প্রক্টর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় উপাচার্যের অবশ্যই পদত্যাগ করা উচিত বলে আমরা মনে করি। আপনি যেমনটা শুনছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যার ঘটনায় ছাত্রদলের কেন্দ্রীয় সেক্রেটারি নাসিরউদ্দিন নাসির কথা বলছিলেন। তিনি যেটি দাবি করছিলেন যে আসলে এখানে অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনেকটাই ব্যর্থতার রয়েছে, ফলে
এই দায় আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই নিতে হবে, এমনটাই কিন্তু এখানকার ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলছেন। এবং আমরা কিছুক্ষণ পরেই হয়তো জানাজা শুরু হবে, সেজন্য অপেক্ষা করছি। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। ধন্যবাদ হাসান আপনাকে। সাম্য হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা, সেখানকার বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে চলছে মানববন্ধন। সকালে নগর ভবনের সামনে জড়ো হন মানববন্ধনকারীরা। 2020 সালের 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের বিএনপির প্রার্থী ইশরাক অংশ নিয়েছিলেন। সে সময় নির্বাচন কমিশন আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে ডিএসসিসির মেয়র ঘোষণা করেন। এরপর 2020 সালের 3 মার্চ ডিএসসিসি নির্বাচন বাতিল চেয়ে নির্বাচন ট্রাইব্যুনালে একটি মামলা করেছিল ইশরাক। সেই মামলার রায়ে আদালত ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা করেছেন, কিন্তু এখন পর্যন্ত শপথ নিতে পারেননি ইশরাক। জনগণ ভোট দিয়ে মেয়র ইশরাককে মেয়র করেছেন। এখন যদি সরকার শপথ গ্রহণ না করায় এবং তাকে দায়িত্ব না দেয়, তাহলে আমরা ভোটাররা তাকে শপথ পড়াবো। আগামী 24 ঘন্টার ভিতরে আমরা চাই বাংলাদেশ বর্তমান অস্থায়ী সরকারের তরফ থেকে যেন তার ক্ষমতা বুঝিয়ে দেওয়া হয়। দেশের অবস্থা অনেক খারাপ। একজন প্রতিনিধি না থাকলে তো ঢাকা শহরে এত যানজট, এত ময়লা, এত অপরিষ্কার, এগুলো তো পরিষ্কার করার জন্য একজন পিঠে লাগে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউএনডিপির সহযোগিতার 3 বছর মেয়াদী প্রকল্প নিচ্ছে নির্বাচন কমিশন। কমিশনের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রকল্পে 218 কোটি টাকা অর্থায়ন করবে সংস্থাটি। মঙ্গলবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগে এ সংস্থা সংক্রান্ত চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। ব্যালট নামের এই প্রকল্পের মাধ্যমে নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ, অংশীজনদের সঙ্গে সেমিনার, সিভিক ভোটার এডুকেশন ও নির্বাচনে লজিস্টিক সাপোর্ট দেয়া হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমানের বিরুদ্ধে দুর্নীতির মামলায় জামিন দিয়েছে হাইকোর্ট। সেই সঙ্গে তার আপিল গ্রহণ করে নথি তলব করা হয়েছে। বুধবার বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের হাইকোর্টের একক বেঞ্চ এ আদেশ দেন। এর আগে মঙ্গলবার জুবাইদা রহমানের 587 দিনের বিলম্ব মওকুফ করে আপিল অনুমতি দেয় হাইকোর্ট। এ মামলায় আপিল নিষ্পত্তির জন্য গ্রহণ করা হয়েছে। 17 বছর পর দেশে ফিরে সাজার বিরুদ্ধে আপিল করেন তারেক রহমানের স্ত্রী। 2007 সালের 26 সেপ্টেম্বর কাফরুল থানার তারেক রহমান তার স্ত্রী জুবাইদা রহমান ও তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে 4,53,651 টাকা সম্পদের তথ্য গোপনের মামলা দায়ের করে দুদক। 2023 সালের 2 আগস্ট ঢাকা জজ আদালত তারেক রহমানকে 9 বছরের সাজা আর জুবাইদা রহমানকে 3 বছরের সাজা দেয়। গত বছরের 22 সেপ্টেম্বর জুবাইদা রহমানের সাজা স্থগিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেকশনে গিয়েছে এবং সেখানে নাম্বার পড়েছে। আজকে আবার এটা আমরা লিস্টে এনে আজকে আমরা জামিনের জন্য মুভ করেছি। তো কোর্ট দয়াপরবশ হয়ে আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন। নিম্ন আদালতের নথি তলব দিয়েছেন, পক্ষধরকে নোটিশ দিয়েছেন এবং ওনার উপর আরোপিত দণ্ডাদেশে যে ফাইন ছিল সেই ফাইনটা স্টে করেছেন এবং এই আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওনাকে নিজের জিম্মায় অথবা আইনজীবীদের জিম্মায় ওনাকে জামিন দিয়েছেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বক্তব্য রাখছেন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। হত্যা করেছিল সেই সুযোগটা হতো না, শুধু হয়েছে এই কারণে আপনার পিতা শেখ মুজিবুর রহমান পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিল। বলো না স্বাধীন করলাম আমরা, এসে জুড়ে সেই 73 সালে কোনো মতো একটা নির্বাচন করে গণপরিষদ করে ক্ষমতায় বসে গিয়ে বাংলাদেশের ইতিহাসে একটা ঐতিহাসিক নির্মম ব্যবস্থা আপনি করলেন। এক দল, সেদিন একটি দলে থাকবে, গণতন্ত্র থাকবে না, কিন্তু আপনি তো নাই। আপনার মেয়ে আবারও একই স্বৈরাচারী কায়দায় বাংলাদেশের ইতিহাসে যারা
গণতন্ত্রের জন্য লড়াই করবে, যারা অধিকারের জন্য লড়াই করবে, যারা স্বাস্থ্য সেবাকে উন্নত করার জন্য আপনারা লড়াই করেছেন, তাদের মুখ বন্ধ করার জন্য হাসিনা 16 বছর ধরে স্বৈরাচারী আন্দোলন করেছে। বিদায় তার হয়েছে, কিন্তু প্রেতাত্মা এখনো ঘুরপাক করছে। সেটা নিয়েই আজকে ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন যে আলোচনা করেছেন, সে আলোচনায় এটাই আসে, সকল কিছুই ভুলে যাব, ইতিহাস কিন্তু লেখা থাকবে। একটা জিনিস যে ভুলবো না, আপনি 100,000 উপর আয়না ঘর জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা পরিষদ সরকার অন্তর্বর্তীকালীন আপনার কাছে ক্ষুদ্র পরিষদ থেকে আমি প্রশ্ন করতে চাই, হাজারো আয়নাঘর আবিষ্কার হলো, কিন্তু আবিষ্কার হওয়া আয়নাঘর কারা বানালো, তারাও কি আপনার সাথে এখনো আছে? অবশ্যই আছে। এদেরকে বিচারে আওতা আনতে হবে। আজকে অনেকে বলেন চিৎকার দিয়া বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না। আরে বিএনপি তো জানুয়ারি মাসে 10 তারিখে আবেদন করে বলে দিয়েছে আইনের আওতায় এদেরকে নিষিদ্ধ করা উচিত। 10 ফেব্রুয়ারি। বক্তব্য রাখছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। বর্ষা শুরু হওয়ার আগেই কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে পানি বাড়ায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। নদীগর্ভে বিলীন হয়েছে একাধিক বাড়ি, রাস্তা ও ফসলি জমি। হুমকির মুখে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, হাটবাজার ও মসজিদ। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতির ভিত্তিতে ব্যবস্থা নিচ্ছে। সহকর্মী জুয়েল রানার তথ্য ও ছবিতে অঙ্কন চৌধুরীর রিপোর্ট। ব্রহ্মপুত্র নদে বাড়ি বিলীন হওয়ার আশঙ্কায় ভুক্তভোগীরা আগে থেকেই নিরাপদ স্থানে সরে যাচ্ছে। হুমকিতে রয়েছে হাটবাজার, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, ঘরবাড়ি ও ফসলি জমি। এই দৃশ্য দেখা যাচ্ছে কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের রসুলপুর এলাকায়, যেখানে কয়েকদিনে 10টি বসতবাড়ি নদীতে বিলীন হয়েছে। জমা জমি অনেক ছিল, সব জমা জমি নদীতে গেছে। এখন যে বাড়িটাও থাকে না, যা ঘরটা যে নিয়ে এক জায়গায় দাঁড় করাবো, সে দাঁড় করার মতো জায়গাটা নাই। এদিকে আমাদের যা সয় সম্পদ ছিল সব এদিকে চলে গেছে। স্থানীয়রা বলছে, আগেভাগে ব্যবস্থা না নেয় 100 বছরের পুরনো গ্রাম রাস্তা ও ভেঙে যাচ্ছে। মাদ্রাসা ও মসজিদও ঝুঁকিতে রয়েছে। দ্রুত স্থায়ী ভাঙন রোধ ব্যবস্থার দাবি তাদের। বাড়িঘর ভাঙি চুরি সব শেষ, এখন আমরা যাবো কোথায়, আসবো কোথায়? যদি ইয়েতে মরাই অনেক ভালো। ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার নদে ঘেরা বেগমগঞ্জ ইউনিয়নের বড় অংশ গত 15 বছরে নদীগর্ভে বিলীন হয়েছে। ইউনিয়নটি রক্ষা করতে সরকারের হস্তক্ষেপ চেয়েছেন জনপ্রতিনিধি। ইউনিয়নের 100%-এর মধ্যে 80% ভেঙে অলরেডি নদী চলে গেছে, আছে 20%। এটি যদি সরকার দ্রুত গতিতে কোনো ব্যবস্থা না নেয়, তো এটিও বেগমগঞ্জ ইউনিয়নটি মানচিত্র থেকে বাতিল হয়ে যাবে। ভাঙন কবলিত এলাকায় জরুরি ভিত্তিতে বালু ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে। এছাড়া অন্যান্য নদীতেও ঊর্ধ্বতন অনুমতি পেলে কাজ করা হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ড। তিস্তা নদীতে 6.5 কিলোমিটার জরুরি সতর্কতামূলক কাজ চলমান রয়েছে। এছাড়া উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নে জরুরি ভিত্তিতে 1000 জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ চলমান রয়েছে। এছাড়া কুড়িগ্রাম সদর উপজেলার চট ইয়তনেটে আমাদের জরুরি সতর্কতামূলক কাজ চলমান রয়েছে। ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমার নদী ভাঙন প্রবণ এলাকায় বর্ষার আগে স্থানীয় ব্যবস্থা নেবে সরকার, এমনটাই প্রত্যাশা নদীর পাড়ের মানুষের। নিউজ ডেস্ক, দেশ টিভি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5ম সমাবর্তনকে ঘিরে সাজসজ্জা পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, ক্যাম্পাসে শিক্ষক শিক্ষার্থীদের মাঝে কেমন উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন, সেখানকার বিস্তারিত নিয়ে আমাদের জানান। দীর্ঘ প্রায় 9 বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে আজকের সমাবর্তন, সেই 5ম সমাবর্তনকে ঘিরে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে আমরা যথেষ্ট উচ্ছ্বাস লক্ষ্য করেছি এবং ইতিমধ্যেই কিন্তু সমাবর্তনের যে আনুষ্ঠানিকতার স্থল কেন্দ্রীয় খেলার মাঠ, সেই খেলার মাঠে অবস্থিত যেই মঞ্চ, সেই মঞ্চের সামনে কিন্তু ইতিমধ্যেই শিক্ষার্থীরা প্রবেশ করতে শুরু করেছেন এবং এই আজকের এই সমাবর্তনে কিন্তু এই ক্যাম্পাসের সাবেক এবং বর্তমান প্রায় 22,586 জন শিক্ষার্থী তারা সনদ গ্রহণ করবেন। এর পাশাপাশি 42টি পিএইচডি এবং 33টি
এমফিলের সার্টিফিকেটও কিন্তু প্রদান করা হবে এই সমাবর্তন অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং শিক্ষার্থীরা আরো বেশি উচ্ছ্বসিত। এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েরই সাবেক শিক্ষক, বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রায় ২৬ বছর পর এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসছেন এবং তার হাত থেকে শিক্ষার্থীরা সনদ গ্রহণ করতে পারবেন। সেই বিষয়টি কিন্তু শিক্ষার্থীদের মাঝে আরেকটু উচ্ছ্বাস, সেই কারণে আরেকটু কিন্তু বেশি আমরা লক্ষ্য করছি এবং আজকের এই পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের যেই সামগ্রিক পরিবেশ পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তার বিষয়টি কিন্তু নিশ্চিত করা হয়েছে এবং বেলা ১:৩০টার সময় কিন্তু ১:৩০টার মধ্যে যারা আগত অতিথিরা আছেন তারা আসন গ্রহণ করবেন। আমরা দু একজন সমাবর্তনে যারা অংশগ্রহণ করছেন তাদের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব। আপনারা কতদিন হয় ক্যাম্পাস লাইফ শেষ করেছেন এবং এখন এই সমাবর্তনে যোগ দিয়ে আপনাদের কেমন লাগছে? আমরা হচ্ছে সবচেয়ে লাকিয়েস্ট ব্যাচ যারা এখনো ভার্সিটি থেকে বের হয় নাই কিন্তু সমাবর্তন পেয়ে গেছে। আমরা আন্তর্জাতিক সম্পর্ক 19-20 সেশন, এরকম 4টা সেশন শুধুমাত্র এবার সমাবর্তন পেয়েছে যারা এক্সিস্টিং মাস্টার স্টুডেন্ট। সো আমরা খুবই প্রাউড যে এরকম একটা অনুষ্ঠানের অংশীদার হতে পেরেছি এবং আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই এত বড় একটা আয়োজন করার জন্য এবং এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকলো যে একটা সদিচ্ছা থাকলে আসলে কত বড় সমাবর্তন করা সম্ভব। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ শাইনা। আজকের এই সমাবর্তন অনুষ্ঠানে কিন্তু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তিনি ২টা নাগাদ এই সমাবর্তন স্থলে আসবেন এবং প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখবেন এবং শিক্ষার্থীদের যারা সনদপ্রাপ্ত এবং পুরস্কারপ্রাপ্ত যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের হাতে সনদ তুলে দেওয়া হবে এবং প্রধান উপদেষ্টাকেও কিন্তু এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে ডিলিট উপাধিতে ভূষিত করা হবে। এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। শায়না, ধন্যবাদ সাইফুল আপনাকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন নিয়ে চলছে সাত রব, সেখানকার বিস্তারিত নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সাইফুল রিপন। দেখছেন সংবাদ দুপুর। দেড়শো বছরের পুরনো কুষ্টিয়ার কোর্ট স্টেশনটির জরাজীর্ণ অবস্থা, লাগেনি আধুনিকতার ছোঁয়াও, ফলে প্রতিনিয়তই ভোগান্তি আর দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। প্ল্যাটফর্ম নিচু হওয়ায় যাত্রীরা সহজে উঠতে পারেন না ট্রেনে, নেই মানসম্মত বিশ্রামাগার, বেহাল অবস্থা শৌচাগারেরও। যাতায়াতের জন্য স্টেশনটি এখনকার মানুষের জন্য অনেক গুরুত্বপূর্ণ হলেও যাত্রীদের মান নিয়ে অভিযোগের শেষ নেই। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। ট্রেন আসলেই কুষ্টিয়া কোর্ট স্টেশনে যাত্রীদের এমন ভোগান্তির দৃশ্য দীর্ঘদিনের। এ অঞ্চলের মানুষের যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ এই স্টেশনটিতে এখনো লাগেনি আধুনিকতার ছোঁয়া, ফলে প্রতিনিয়তই ভোগান্তি আর দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। প্ল্যাটফর্ম নিচু থাকায় ট্রেনে উঠতে বেগ পেতে হয় যাত্রীদের। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন বয়স্ক ও অসুস্থরা। ট্রেন প্ল্যাটফর্ম হলো সাবর, এই জন্য তো ওঠা নামা কষ্ট হয়। অনেক সময় দৌড়ায়, মেয়েরা গায়ে চোটে, একটা অ্যাক্সিডেন্ট হয়, বৃদ্ধ মানুষদের ওঠানামা করতে সমস্যা হয়। 1871 সালে চালু হওয়া এই স্টেশনটির জরাজীর্ণ অবস্থা, নেই মানসম্মত বিশ্রামাগার, বেহাল দশা শৌচাগারেরও, নেই যাত্রীদের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা। দখলদারদের কবলে পড়েছে স্টেশনের জায়গাও। যাতায়াতের জন্য স্টেশনটি এখানকার মানুষের জন্য অনেক কার্যকর হলেও যাত্রী সেবার মান নিয়ে অভিযোগের শেষ নেই। যারা বাচ্চাদের দুধ খাওয়ায় সেই দুধটা কিন্তু খাওয়ানোর এইখানে জায়গা নেই, আবার মানে শৌচাগারও কিন্তু এখানে নেই। অসুস্থ মানুষ যদি একটা সমস্যা হয় তাহলে তো পেশাব পায়খানার দরকার আছে, কিন্তু এই জিনিসটা তো নাই। বসার জায়গা নেই,
দেখেন এখনই আপনার চাক্কাশি প্রমাণ পাচ্ছেন যে ফ্যান কিন্তু বন্ধ। স্টেশনের দায়িত্বে থাকা কর্মকর্তারা বলছেন এই স্টেশনের আয় বাড়লেও বাড়েনি যাত্রী সেবার মান। তাই ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে দ্রুত স্টেশনটি আধুনিকায়নের দাবি তাদের। ঊর্ধ্বতন কর্মকর্তারা ভিজিট করে গেছে, আমরাও চিঠি লিখছি, জানানো হয়েছে তাদেরকে, তারা তাদের মতো করে পদক্ষেপ নেবে। 150 বছরের পুরনো কুষ্টিয়ার এই স্টেশন দিয়ে প্রতিদিন আন্তনগর সহ 8টি ট্রেন 14 বার চলাচল করে। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদক বিরোধী পোস্ট দেওয়ার জেরে কলেজ ছাত্রীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে গ্রামের বখাটে যুবকদের বিরুদ্ধে। মঙ্গলবার রাত 1:30টার দিকে সুনামগঞ্জ সদর উপজেলায় এই ঘটনা ঘটে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। শাহবাজ উদ্দিন মান্নার তথ্য ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদক বিরোধী পোস্ট করাই যেন কাল হলো সুনামগঞ্জ সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের 2য় বর্ষের ছাত্রী সাজমিন আক্তারের। মঙ্গলবার গভীর রাতে লাকড়ির ঘরে দাউ দাউ করে জ্বলছে আগুন। এ দৃশ্য সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের গুচ্ছগ্রামের দোকান কর্মচারী শফিক মিয়ার বাড়ির। মঙ্গলবার রাত আনুমানিক 1:30টার দিকে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে জানায় পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, রাতের আধারে কে বা কারা দাহ্য পদার্থ ডিজেল বা পেট্রোল দিয়ে লাকড়ির ঘরে আগুন দিয়ে পালিয়ে যায়। প্রতিবেশীরা এসে আগুন নিভানোর আগেই ঘরে থাকা জ্বালানি কাঠ, ঢেউটিন সহ অন্যান্য মালামাল পুড়ে যায়। ভুক্তভোগী সাজমিন আক্তার জানায়, গেল সোমবার মাদক সেবীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদক বিরোধী পোস্ট দেওয়ার পর থেকে মাদকাসক্ত মেহেদি হাসান তাকে হুমকি দিয়ে আসছে। ক্ষিপ্ত হয়ে মেহেদি অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ করেন তিনি ও প্রতিবেশীরা। সকালের দিকে আমি পোস্টটা করি যে আমরা গ্রামটা হয়েছে মাদকাসক্ত, বা আমি কিন্তু স্পেসিফিক কোনো নাম দেওয়া করছি না, যে পোস্টটা যা মাদকের বিরুদ্ধে করছিলাম। তো অনেকে হয়েছে এই জায়গায় কমেন্ট করছে, অনেক কিছু করছে, করার পরে তারা করার পরে কমেন্ট করার পরে আমি একটা দিন না যাইতে যাইতে পরবর্তীতে হয়েছে আমার সাথে হয়েছে আমার বসত বাড়ির যে আঙ্গিনার মধ্যে একটা গোড়া ছিল, ওই গোড়াতে জ্বালাইয়া দিচ্ছে। দোকানে বসে আসলাম আমরা 8-9 জন মানুষ। হঠাৎ করে দিকে মেহেদি ছেলেটা পশ্চিমকুল ভাষায় কথাবার্তা করতেছে। আমরা জানি না কি কার জন্য মেসেজ দিয়ে গেল, তুমি হারে গেলাও হলো টেইলার আমার মারা গেল বাপরে গেলায়। পুলিশ জানায়, প্রতিপক্ষের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মামলা মোকদ্দমা ও পূর্ব বিরোধ চলছে। পূর্ব শত্রুতার জেরে এমনটা ঘটতে পারে বলেও জানায় পুলিশ। এদের সাথে তো এদের আগেই বাদাবাদি আছে, এখন বাদাবাদি যেটা দেখে নাই কেউ, তারপরে তদন্ত সাপেক্ষে দেখে বোঝা যাবে, এছাড়া তো আর বোঝার কায়দা নেই। কেউ করতে তো দেখে নাই, লাকড়ি ঘরে আগুন দিচ্ছে, এখন তাদের সাথে আগে মামলা মোকদ্দমাও আছে। অগ্নিসংযোগের ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। নিউজ ডেস্ক, দেশ টিভি। সাভারের আশুলিয়ায় পলাশবাড়ি কামাল গার্মেন্টস এলাকায় একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় 2 শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে পুকুরের মরদেহ দুটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আশুলিয়া থানার ওসি জানায়, শিশুদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নির্মলেন্দু দাস রানাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে ছাত্র জনতা। মঙ্গলবার রাত 9টায় সিলেট নগরীর রিকাবি বাজারের ফাতেমা রেস্টুরেন্ট থেকে তাকে পাকড়াও করেন। এরপর গণপিটুনি দিয়ে মদন মোহন কলেজ এলাকায় নিয়ে যাওয়া হয় তাকে। এক পর্যায়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার লামাবাজার পুলিশ ফাঁড়ির এসআই আলী হোসেনের নেতৃত্বে এক দল পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে রানাকে সোপর্দ করা হয়। নির্মলেন্দু দাস রানা দুর্নীতি, অনিয়ম ও ছাত্র দলের ওপর হামলার অভিযোগে একাধিক মামলার আসামি এবং দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।